করতে পারেন। হ্যাঁ, তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে মূলত আপনাদের জন্য এই বিষয়টা নতুন, তারপরেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই সাবজেক্টটা নাম হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, যেটাকে আপনি সংক্ষেপে সিপিসি বলতে পারেন। এই আইনটা হচ্ছে 1908 সালের একটা আইন, যে আইনটার নাম্বার হচ্ছে 5। তো আপনি যখন যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যাবেন, বিশেষ করে বার কাউন্সিল পরীক্ষায়, এই আইনের উপরে মূলত 20 মার্কের কোশ্চেন থাকে এবং আপনি পরীক্ষার জন্য সময় পাবেন 12 মিনিট। তো যাই হোক, তো এই আইনটা সম্পর্কে একটু বলি। মূলত আপনি যখন কোনো একটা দেওয়ানি প্রকৃতির মামলা যখন করতে যাবেন যে কোনো আদালতে, যেটাকে আমরা বলি সুটস ইন সিভিল নেচার, এই দেওয়ানি প্রকৃতির মামলাগুলো করার জন্য আপনাকে এই আইনের শরণাপন্ন হতে হবে। তো মূলত দুইটি আইন বিশেষত দেওয়ানি মামলার ক্ষেত্রে খুব জরুরি। প্রথমত এই আইনটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, এবং দ্বিতীয় নম্বর যে আইনটা সেটা হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তো এই দুইটা আইনই মূলত দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং যেটাকে আমি বলি যে মুদ্রার রিপিট এবং মুদ্রার রিপিট, যে একটা মুদ্রার এই পাশে 5 টাকা কয়েন লেখা আছে, অপর পাশে যদি কিছু না থাকে, সাদা হোয়াইট থাকে, সেক্ষেত্রে এই মুদ্রাটা কিন্তু বাজারে চলবে না। ঠিক তেমনি একটি দেওয়ানি মামলা যখন আপনি করতে যাবেন, সেই ক্ষেত্রে এই দুইটি আইনকেই সামনে রেখে দেওয়ানি মামলাগুলো পরিচালনা করতে হয়। পাশাপাশি আরো কিছু আইন জরুরি, যেমন দ্য এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্যগত বিষয়গুলোতে এভিডেন্স অ্যাক্ট খুব জরুরি, দ্য লিমিটেশন অ্যাক্ট, এছাড়াও ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ল্যান্ড ল, যদি জমি জমা সংক্রান্ত হয় সেক্ষেত্রে ল্যান্ড ল এর যে আইনগুলো আছে, যেমন সেট অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, এছাড়াও আরো আনুষঙ্গিক অনেকগুলো আইন আছে। এগুলো সাপোর্টিং আইন হিসেবে প্রয়োজন। তো মূলত এই আইনটাকে বলা হয়েছে কোড। কোড মানে হচ্ছে কডিফিকেশন অফ ল। কডিফিকেশন মানে হচ্ছে কোনো একটা বিষয়কে কডিফাইড করা বা সংকলন করা বা একত্রিতকরণ করা। কোনো এক সময় এই কোড অফ সিভিল প্রসিডিউর, এই আইনটা বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে আত্মপ্রকাশ করছিল, বিভিন্ন আইনে বিভক্ত ছিল। পরবর্তীতে 1859 সালে এই আইনটা প্রথম খসড়া আকারে একসাথে করা হয়, কডিফাইড করা হয়, একত্রীকরণ করা হয়। তো এই আইনটি কডিফাইড করার পর মূলত আইন হিসেবে আত্মপ্রকাশ করে 21শে মার্চ 1908 সালে। পরবর্তীতে সেটি বলবৎ করা হয় 1 জানুয়ারি 1909। জানুয়ারি মাসের 1 জানুয়ারি 1909 সালে মূলত সেটা পার্লামেন্টে পাশ হয় এবং সেটি আইন আকারে কার্যকর হয়। তো এই আইনটার মধ্যে মূলত ধারা আছে 158টি এবং আদেশ আছে 51টি। তো ধারা এবং অর্ডারের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? ধারাগুলো যখন আপনি চেঞ্জ করতে যাবেন, সেক্ষেত্রে পার্লামেন্টের অনুমতি ব্যতীত কোনো ধারা আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যদি কোনো একটা রুলস আপনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশ বলে আপনি যে কোনো ধরনের রুল পরিবর্তন করতে পারবেন। তো যদিও পার্থক্য আছে, কিন্তু আইন যখন বিচারকালীন সময়ে এই আইনটা কি বলবতের ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে? না। এটা ভিন্ন ভিন্ন নামে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে এই আইনটা যখন কোর্টে কার্যকর করা হয়, সেটার ভ্যালু কিন্তু সেম। এরপরে যেটি বলবো সেটা হলো আইনের প্রকৃতিটা কেমন, এই আইনের নেচারটা কেমন। এই আইনটা মূলত প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। কেন পদ্ধতিগত আইন বললাম?
কোনো একটা অকারেন্স বা অফেন্স অপরাধ যখন হয়, সেটা সত্যিকার অর্থে আসলে সেই অফেন্সটা হয়েছে কিনা, সেই ঘটনাটা ঘটেছে কিনা, এই যে পদ্ধতি অবলম্বন করে এই সিভিল মামলাটা পরিচালিত হবে, এই জন্য এই আইনের প্রকৃতি হচ্ছে, নেচার হচ্ছে প্রসিডিউরাল ল। এছাড়াও আমাদের অনেকগুলো প্রসিডিউরাল ল আছে। উদাহরণস্বরূপ বলতে পারি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট। এগুলো প্রত্যেকটি হচ্ছে মূলত প্রসিডিউরাল ল। তো মূলত আমাদের দেশে যতগুলো আইন আছে, এই প্রত্যেকটা আইন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাবস্টেন্টিভ ল, যেটাকে আমরা বাংলায় বলি তত্ত্বগত আইন। আরেকটা ধরনের যে আইনগুলো আছে সেগুলোকে আমরা বলি প্রসিডিউরাল ল। তো প্রসিডিউরাল ল ফলো করে মূলত কোর্টে ওই মামলাটা পরিচালিত হয়। কিন্তু তত্ত্বগত আইনের বিষয় যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি দ্য পেনাল কোড 1860, 1860 সালের যে আমাদের দণ্ডবিধি আছে, সেখানে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে কেউ যদি চুরি করে, সেই ক্ষেত্রে সেই চুরির শাস্তি দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। কেউ যদি ডাকাতি করে, সেই ডাকাতের শাস্তি বলা আছে, পানিশমেন্টের কথা বলা আছে। কেউ যদি ফর্জারি করে, জালিয়াতি করে, কেউ যদি মার্ডার করে বা কালপাবল হোমিসাইড করে, নিন্দনীয় নরহত্যার মতো কোনো অপরাধ সংগঠিত করে, সেক্ষেত্রে সেই আইনগুলোর ডেফিনিশনস এবং পানিশমেন্টের কথা বলা আছে। কিন্তু এই আইনটা কিভাবে চলবে, কিভাবে এই মামলাটা চলবে, সেই সম্পর্কে কিন্তু ওই আইনে বলা নেই। এই জন্য এই জাতীয় আইনগুলোকে মূলত আমরা বলি সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন। তো দেখেন, আমরা যদি বিগত সালের কোশ্চেন দেখি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সর্বপ্রথম কখন সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কডিফাইড হয়, একত্রীকরণ করা হয়। তাহলে আপনি যদি জেনে থাকেন 1859 সালে, একটু আগে আমি যেটা বললাম, আপনি সঠিকভাবে সেই অ্যান্সারটা দিয়ে আসতে পারবেন। তার পরবর্তীতে আরেকটা কোশ্চেন আসছে, খেয়াল করে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সাল থেকে? খুবই সহজ, আপনি জানেন 1859 সালে প্রথম এটা কডিফাইড হয়। এটি প্রণীত হয়, মানে উত্থাপন করা হয়, প্রণয়ন করা হয় 21শে মার্চ 1908 সালে, কিন্তু এটাকে কাম ইনটু ফোর্স বা বলবৎ করা হয় 1 জানুয়ারি 1909 সালে। তার মানে হচ্ছে আপনার সঠিক অ্যান্সারটা এখানে হবে 1 জানুয়ারি 1909 বা 1 জানুয়ারি 1909। এরপরে যদি আপনি খেয়াল করেন, পরীক্ষায় আসে অনেক সময় এরকম যে কোনটি পদ্ধতিগত আইন নয়, তার মানে কোনটি প্রসিডিউরাল ল না। আমরা একটু আগেই বলছি প্রসিডিউরাল ল এর তালিকাটা দিয়ে দিছি, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। কিন্তু কোনটি নয়, তার মানে এই কয়টার বাইরে যা আছে সেগুলো তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। তাহলে সঠিক অ্যান্সার এখানে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এটা 1877 সালের একটা আইন। এই আইনটা হচ্ছে মূলত তত্ত্বগত আইন। তাহলে আমরা কি শিখলাম? আলটিমেটলি আমরা এখানে শিখলাম একটা আইনের মধ্যে আসলে এই আইনটার মধ্যে কি কি জিনিসপত্র আছে। এই আইনটার মধ্যে মোট ধারা আছে 158টি, এই আইনের মধ্যে আদেশ আছে 51টি, এই আইনের কখন প্রণয়ন করা হয় সেটা আমরা জানলাম, এই আইনটি কখন বলবৎ করা হয়েছে সেটা আমরা জানলাম, এই আইনের নেচারটা কি, সেটা কি পদ্ধতিগত আইন নাকি সেটা প্রসিডিউরাল নাকি তত্ত্বগত বা সাবস্টেন্টিভ ল, এই বিষয়টা আমরা জানলাম। আরেকটা বিষয় আমরা জানবো, লাস্ট অ্যামেন্ডমেন্ট হয় আসলে সর্বশেষ সংশোধনী হয় কত সালে? তো 2017 সালে লাস্ট সংশোধনী হয়েছিল। রিসেন্টলি 2025 সালে লাস্ট একটা অ্যামেন্ডমেন্ট হয়। তাহলে এখন সঠিক অ্যান্সারটা হবে 2025। তো দেখেন, এই আইনটা অনেক বিশাল একটা আইন, তো সেটাকে আমি সামারি করে একটা সাজেশন আকারে একটা জিনিস বসিয়েছি। সেখানে মূলত 24টা ক্যাটাগরিতে আমি এটা বিভক্ত করেছি। আমরা এই ক্যাটাগরি অনুসারে রিলেভেন্ট সেকশন এবং অর্ডারগুলো পড়াশোনা করব। তার মানে হচ্ছে এই 24টা ক্যাটাগরি আপনাকে জানতে হবে যদি আপনি সঠিকভাবে মামলা মোকদ্দমা পরিচালনা করতে চান। তো দেখেন, এর পরবর্তী যে পাতা, সেই পাতায় কিন্তু বলা আছে
দ্য ফার্স্ট শিডিউল, সেখানে অর্ডারগুলো সম্পর্কে বলা আছে। সেকেন্ড পাতায়, একটু পরে সেটা আমরা স্ক্রিনে দেখাবো। প্রথম পাতায় যে জিনিসটা বলা আছে সেই সেগমেন্টটা আমি একটু আলোচনা করব। প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক, এখানে মূলত ডেফিনেশনস, পিকিউনারি জুরিসডিকশনস এবং স্মল কজেস কোর্ট, এই বিষয়গুলো মূলত প্রিলিমিনারি সেকশনে আলোচনা করা আছে। এই প্রাথমিক সেকশনে আমরা মূলত সংজ্ঞাগুলোর বিষয়ে পড়াশোনা করব। দ্বিতীয় নম্বর যে টপিকস, সেখানে বলা আছে জুরিসডিকশনস। তাহলে জুরিসডিকশন হচ্ছে আপনি কোনো একটা মামলা করার সময় সাধারণত কোন ধরনের মামলাগুলো আপনি সিভিল মামলা হিসেবে ট্রিট করবেন, বা কোন কোন মামলা দেখে আপনি বুঝবেন এটি সিভিল মামলা না ক্রিমিনাল মামলা। একই মামলা কি কোনো এক জায়গায় যখন আপনি করবেন, ওই মামলা যদি চলমান থাকে, সেই মামলাগুলো কি পুনরায়, একটা চলমান মামলা থাকা অবস্থায় পুনরায় কি আরেকটা মামলা করতে পারবেন? না, সেটি করতে পারবেন না, যেটাকে আমরা বলি রেস সাবজুডিস। কোনো একটা মামলা ডিসাইডেড হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, একই বিষয় নিয়ে কি আপনি আবার মামলা করতে পারবেন? না, সেটাও আপনি মামলা করতে পারবেন না, যেটাকে আমরা বলি রেস জুডিকাটা, যেটাকে বাংলায় আমরা বলি দোবরা দোষ। তো মূলত কোনো একটা বিষয়ে যখন আপনি মামলা করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা বিষয়ে মামলা করার ক্ষেত্রে এই জুরিসডিকশনগুলো মাথায় রেখে আপনাকে মামলাগুলো করতে হবে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে প্লেস অফ সুইং। আপনি কোন জায়গায় মামলা করবেন? কোনো একটা জমি ধরেন আপনার কিছু অংশ চলে আসলো ঢাকার মধ্যে, কিছু অংশ পাশের ডিস্ট্রিক্ট গাজীপুরে পড়ে গেছে। সেক্ষেত্রে আপনি মূলত কোন কোর্টে গিয়ে মামলাটা করবেন? ঢাকা কোর্টে গিয়ে মামলা করবেন নাকি গাজীপুর কোর্টে গিয়ে আপনি মামলাটা করবেন? তার মানে হচ্ছে একটা সিভিল বা দেওয়ানি প্রকৃতির মামলা করার সময় আপনি মূলত কোন জায়গায়, কোন বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে আপনাকে মামলাটা করতে হবে, এই বিষয়গুলো কিভাবে আপনি নির্ধারণ করবেন, এই বিষয়গুলো আমরা মূলত এই সেকশনগুলোতে পড়ব। যে মামলা করার স্থান কতটুকু, আমরা জানি যে ধরেন কোন একটা সিভিল কোর্ট হচ্ছে 5 প্রকার: অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ। এই 5 প্রকার সিভিল কোর্ট আমাদের আছে। সেই ক্ষেত্রে আপনার জমিটার ভ্যালু যদি 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে আপনি মামলা করবেন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। কিন্তু 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার জমিটার ভ্যালু হয়, শুধুমাত্র জমি বলবো না, আপনি যদি মনে করেন অ্যাপার্টমেন্টের ভ্যালু হইতে পারে, অথবা আপনার কোনো একটা দোকান, হোয়াট এভার ইট ইজ, সেটা যেটাই হোক না কেন ভ্যালু হয়, সেই ক্ষেত্রে আপনি মামলা করবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। কিন্তু আপনার জমিটার ভ্যালু যদি 25 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি এই মামলাটা করবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে বা যুগ্ম জেলা জজ আদালতে। মনে রাখবেন, ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ সরাসরি কোনো মামলা গ্রহণ করেন না, কিছু কিছু মামলা ব্যতীত। যেমন কপিরাইট, ট্রেডমার্ক অথবা দেউলিয়া সংক্রান্ত যে মামলা মোকদ্দমাগুলো আছে, সেগুলো আপনি সরাসরি ডিস্ট্রিক্ট কোর্টে করবেন। এবং এই ডিস্ট্রিক্ট কোর্ট মূলত আমাদের অ্যাপিলেট কোর্ট। নিম্ন যে 3টা কোর্টের নাম বললাম, অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই 3 কোর্ট যখন 5 কোটি টাকার নিচে কোনো একটা সম্পত্তির ভ্যালু হবে, সেক্ষেত্রে আপনি অ্যাপিল ফাইল করবেন 30 দিনের মধ্যে জেলা জজ আদালতে। কিন্তু জমিটার ভ্যালু যদি 5 কোটি টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনি ওই মামলায় অ্যাপিল করবেন হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। তো মূলত এই ধারায় আমরা এই বিষয়বস্তুগুলো মূলত ক্ল্যারিফাই করব। প্লেস অফ সুইং। 4 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে ট্রান্সফার অফ সুট। মূলত ট্রান্সফার অফ সুট হচ্ছে মামলা স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় মামলাটা ট্রান্সফার করে নিয়ে যাওয়া। এটা কি জিনিস? এটা হলো, সাপোজ ধরেন ঢাকা কোর্টে 5 ধরনের অ্যাসিস্ট্যান্ট জাজ আছেন, 5 জন ব্যক্তি মামলা মোকদ্দমা পরিচালনা করেন। কোনো একজন অ্যাসিস্ট্যান্ট জাজ আপনার কাছে মনে হলো বায়াস, তিনি পক্ষপাতদুষ্ট, কোনো একজন মামলার পক্ষের তিনি আত্মীয়। তা আপনি মনে করতে পারেন যে আমি আসলে এই কোর্টে মামলা করেছি ঠিকই, কিন্তু সেটা আসলে আমি ট্রান্সফার করতে পারবো না, বা এখানে ন্যায় বিচার আমি করতে পারবো না, ন্যায় বিচার পাবো না। সেই ক্ষেত্রে আপনি ওই মামলাটাকে ট্রান্সফার করতে পারবেন। মনে রাখবেন, যদি
একই এখতিয়ারের অধীনে 5 প্রকার কোর্টের এক কোর্ট থেকে একই জেলার অধীনে কোর্টগুলোর এক কোর্ট থেকে অন্য কোর্টে আপনি মামলা ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ট্রান্সফার সংক্রান্ত আবেদন করতে হবে বা পিটিশন দাখিল করতে হবে জেলা জজ বা ডিস্ট্রিক্ট জজ কোর্টে। কিন্তু সেটা যদি ভিন্ন ভিন্ন কোর্টে হয়, সাপোজ আপনি কুমিল্লাতে বিজনেস করেন, ঢাকায় বসবাস করেন, চাকরি করেন, কুমিল্লার মামলা, আপনি সেক্ষেত্রে অনেক সময় ঢাকায়ও মামলা ফাইল করতে পারবেন। কিন্তু এই জাতীয় কোনো অবজেকশন যিনি বিবাদী যদি ক্লেম করে, সেই ক্ষেত্রে আপনি এক জেলা থেকে অন্য জেলায় এই মামলাটা যদি ট্রান্সফার করতে চান আপনার সুবিধার জন্য, সেই ক্ষেত্রে আপনার এই ট্রান্সফার বিষয়ে পিটিশন দাখিল করতে হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো আমরা ডিটেলস এখানে পড়ব। ট্রান্সফার অফ সুট পয়েন্ট নাম্বার 5, সেখানে বলা হয়েছে ইনস্টিটিউশন অফ সুট। একটা মামলা যখন আপনি করবেন, আমরা বলি যে একটা সিভিল মামলা ফাইল করব। সিভিল মামলা ফাইল করার জন্য যে ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে বা সিভিল মামলা ফাইল করার জন্য যে পদ্ধতিটার কথা বলা হয়েছে, পরীক্ষায় যদি বলে সিভিল মামলা ফাইল করা হয় কত ধারা অনুসারে, তখন সঠিক উত্তর ধরা হবে সেকশন 26। তো মূলত কোনো একটা সিভিল মামলা যখন আপনি ফাইল করতে যাবেন, সেই ক্ষেত্রে এই মামলাটা ফাইল করার জন্য আপনাকে 26 ধারা এবং অর্ডার 4 এই দুইটি বিষয় একত্রিত করে করতে হবে যে কিভাবে আপনি একটা সিভিল মামলা ফাইল করবেন বা ইনস্টিটিউশন করবেন। তারপরে যে বিষয়টা খেয়াল করে দেখেন সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, সেখানে বলা হচ্ছে সমন অ্যান্ড ডিসকভারি। কোনো একটা ব্যক্তি যখন কারো বিরুদ্ধে মামলা করে, যিনি মামলা করেন তাকে আমরা বলি বাদী, ইংরেজিতে বলি প্লেইন্টিফ। যার বিরুদ্ধে মামলাটা করেন তাকে আমরা বলি বিবাদী বা ডিফেন্ডেন্ট। তো বাদী বিবাদীর বিরুদ্ধে যে মামলাটা করেন, সেই ক্ষেত্রে বিবাদীকে তো বলে সে যান না যে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আজকে মামলা করতে চাচ্ছি, এরকম কিন্তু হয় না, তাই না? তার মানে বাদী যখন মামলা করে ফেলে, সেই ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করে বিবাদীকে তার মামলার বিষয়ে অবহিত করা হয় বা জানানো হয়, সেটাকে আমরা ইংরেজিতে বলি সেই মামলার কপিটা বুঝে পান এবং বুঝে পেয়ে সমন জারিকারকের কাছে স্বাক্ষর প্রদান বা ডিসকভারি চ্যানেল তো আপনারা চিনেন, তার নতুন নতুন বিষয়গুলো সেখানে দেখানো হয়। তার মানে আদালতের কাছে অস্পষ্ট কোনো বিষয়কে ক্লিয়ার করার জন্য এই ধারাগুলো আমরা পড়ব এই সেগমেন্টে। 7 নম্বর পয়েন্ট যেটা, সেখানে বলা হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। মনে রাখবেন, কোনো একটা সিভিল মামলার ক্ষেত্রে জাজমেন্ট হচ্ছে প্রথম পর্যায়ে মামলার রায় ঘোষণা করা হয়। এই রায়টা মূলত ডিটেইলস থাকে। কিরকম থাকে? বাদী কি কি ক্লেম করছে বা চাইছে সেই বিষয়গুলো বলা থাকে। তার পরবর্তীতে বলা থাকে যে বিবাদী আসলে যে মামলাটা করছে সেই বিষয়টা বলা থাকে। তো মূলত ডিটেইলস আকারে জাজমেন্টে বলা থাকে যে বাদী কি বলছে এবং বিবাদী কি বলছে, এই ডিটেইলস গুলো বলা থাকে। তো মূলত এই যে বিষয়গুলো বলা থাকে ডিটেইলস আকারে, সেই ক্ষেত্রে বাদী এবং বিবাদী এই বিষয়গুলো ডিটেইলস আকারে বলার পরে কোর্ট কি করে একটা দিন ঘোষণা করে, সেই দিনটাকে বলা হচ্ছে রায় ঘোষণার দিন। সেখানে সামারি আকারে একটা বিষয় বলা থাকে যেটাকে আমরা বলি ডিক্রি। তার মানে কোনো একটা সিভিল মামলার ক্ষেত্রে জাজমেন্ট হবে আগে, ডিক্রি হবে সবার পরে। তারপরে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি সুদ। সেই ক্ষেত্রে কোনো একটা বিষয়ে মামলা হওয়ার পর যখন আদালতের আর্থিক সংক্রান্ত কোনো মামলা হয়, সেক্ষেত্রে আদালত অনেক সময় সুদ সহ মূল টাকাটা তাকে ফেরত দিতে বলে। এই বিষয় সংক্রান্ত আমরা পড়ব। তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কস্ট। কোনো একটা মামলার খরচ কে বহন করবে? যিনি বাদী তিনি বহন করবেন, না মিথ্যা মামলা করার কারণে বাদীকেই বহন করতে হয়, নাকি বিবাদী বহন করবে? এই বিষয়বস্তুগুলো আমরা এখানে শিখব। এক্সিকিউশন সেটি হচ্ছে কোনো একটা মামলা কার্যকর করার জন্য
মূলত একটা সিভিল মামলা যখন করা হয় সে মামলাটা এক্সিকিউট করতে হয়, তার মানে কার্যকর করার জন্য পুনরায় ওই আদালতেই একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়, যেটাকে আমরা বলি এক্সিকিউশন। এই বিষয়বস্তুগুলো আমরা এখানে শিখব। এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অ্যারেস্ট এবং ডিটেনশন হচ্ছে একটা সিভিল মামলার ক্ষেত্রে সিভিল প্রিজন আছে, যেটাকে আমরা বলি দেওয়ানি কারাগার। এই দেওয়ানি কারাগারে মূলত আটক রাখা হয় কেউ যদি কোর্টের অর্ডার নিষেধাজ্ঞা বা পালন না করে থাকে অথবা কোর্টের যে কোনো আদেশকে অবহেলা করে, সেক্ষেত্রে তাকে কারাগারে প্রেরণ করা হয়, অ্যারেস্ট করা হয় এবং তাকে কারাবন্দী করে রাখা হয়। এই পদ্ধতিগুলো আমরা এই সেগমেন্টে শিখব। এর পরবর্তী সেগমেন্টে যেটা শিখবো 12 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। মামলা চলমান থাকা অবস্থায় কোনো একটা রায় হয়ে যাওয়ার পরে তারপরেও যদি বিবাদী কোর্টে হাজির না হয়, একতরফাভাবে রায় হয়ে যায়, সেক্ষেত্রে আদালত বিবাদীর মামলাগুলো মামলার যে বিষয়বস্তু, যে জমি জমা অথবা অ্যাপার্টমেন্ট, এগুলো কিন্তু ক্রোক করতে পারে। সেই ক্রোক আদেশকে আমরা ইংরেজিতে বলি অ্যাটাচমেন্ট। এরপরে হচ্ছে কমিশন। কমিশন হচ্ছে এমন একটি জিনিস যেটির মাধ্যমে আদালত কোনো একটা বিষয়ে জানতে চাইতে পারে। আপনারা সেটা খুব অনেকেই জানেন ভালো করে। সেটা হচ্ছে কমিশনের মাধ্যমে আদালত কোনো একটা বিষয় জানতে চাইতে পারে যে এই বিষয়ে তদন্ত করে আমাকে একটা রিপোর্ট প্রদান করা হোক, ইনভেস্টিগেশন। এই কমিশনের মাধ্যমে কোনো একটা আদালত কর্তৃক মনোনীত একজন ব্যক্তিকে অ্যাসাইন করা হয়ে থাকে। এই অ্যাসাইনকৃত ব্যক্তি কমিশনের মাধ্যমে ওই বিষয়গুলো তদন্ত প্রতিবেদন সাধারণত দিয়ে থাকে। এবং এই কমিশনটা কিন্তু সিভিল কোর্টে অহরহ হয়ে থাকে, কারণ জাজ সাহেব যখন কোনো একটা বিষয় বিচার করে তখন তিনি আদালতের এজলাসে বসে উনি সবকিছু আয়ত্ত করা বা বোঝা সম্ভব হয় না। তখন স্থানীয়ভাবে তদন্ত করতে পারে, কোনো একটা হিসাব নিয়ে যদি গন্ডগোল হয়, মামলা মোকদ্দমা হয়, সেই হিসাব পরীক্ষা করতে পারে, কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে পারে, কোনো সম্পত্তি যদি ভাগ বটরা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই কমিশন ইস্যুর মাধ্যমে সম্পত্তিগুলো ভাগ বটরা করে দিতে পারে। এরপরের সেগমেন্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুটস এগেইনস্ট গভর্নমেন্ট। আপনি যদি চান গভর্নমেন্টের এগেইনস্টেও মামলা করতে পারবেন, সিভিল মামলা করতে পারবেন। গভর্নমেন্ট যদি কোনো কারণে আপনার জমিটা ক্রোক করে নিয়ে যায় অথবা বলে যে এটা আমার গভর্নমেন্ট সম্পত্তি, সরকারি সম্পত্তি, কিন্তু আপনি জানেন সেটা গভর্নমেন্ট সম্পত্তি না, এটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, সেক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু সেকশন 79 মোতাবেক আপনি মামলা করতে পারবেন। এর পরের পয়েন্ট যেটি সেটা হচ্ছে সোর্স বাই এলিয়েন্স। তো আমরা সবাই জানি এলিয়েন মানে ভিনদেশী প্রাণী, তো এখানে ভিনদেশী প্রাণী হবে না, এই এলিয়েন মানে হচ্ছে বিদেশি। কোনো একজন বিদেশে ব্যক্তি বাংলাদেশে যখন এসে বসবাস করে বা চাকরি বাকরি করে, ইন্ডিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, হোয়াট এভার হি অর শি ইজ, যেই দেশেই হোক না কেন, সে যদি এই দেশে এসে কোনো একটা ক্রাইম করে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধেও কোনো একটা মামলা করতে পারবেন। এটাই হচ্ছে সোর্স বাই এলিয়েন্স। এর পরবর্তীতে যে ধারাটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্টারপ্রিটার স্যুট। এটা হচ্ছে একটি বিশেষ ধরনের মামলা। এই ইন্টারপ্রিটার স্যুট হচ্ছে নিজের জন্য সাধারণত করা হয় না। সাপোজ ধরেন কোনো একজন ব্যক্তি একটা ল্যাপটপ রেখে গেছে, তো এখন এই ল্যাপটপটার মালিক আসলে কে, এটাকে আইডেন্টিফিকেশন করার জন্য মূলত এই ইন্টারপ্রিটার স্যুট করা হয়। এটি একটি বিশেষ মামলা। এই মামলা মূলত করা হয় সেকশন 88 অনুসারে, এবং এটার সাথে সাথে আমরা অর্ডার 35টাও পড়াশোনা করব। এই মামলার উদ্দেশ্য হলো সঠিক ব্যক্তিকে তার জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বা সঠিক সম্পত্তিটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ধরনের মামলা সাধারণত করা হয়ে থাকে। তারপরে পয়েন্টে আমরা পড়বো এডিআর, বা এটাকে আমরা বলি অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনস। তার মানে হচ্ছে কোনো একটা বিষয়ে বিকল্প বিরোধে যে নিষ্পত্তি করার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটার বাংলা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। কোনো একটা সিভিল মামলায় বাধ্যতামূলকভাবে কোনো ব্যক্তিকে মধ্যস্থতা করার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে। আদালত বলে থাকে মামলা চলাকালীন থাকা অবস্থায় যে দুইজন পার্টি একজন মিডিয়েটর নিয়োগ করো, মধ্যস্থকারী নিয়োগ করো, এবং প্রত্যেকে এই মধ্যস্থতার মাধ্যমে সমাধান করে আসো। যদি কোনো কারণে এই মধ্যস্থতা করতে কেউ ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে পুনরায় ওই মামলাটা আবার চলবে। তারপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে পাবলিক নুইসেন্স। এরপরের বিষয়টা হচ্ছে পাবলিক নুইসেন্স। এই পাবলিক নুইসেন্স হচ্ছে এমন একটা বিষয় যে পাবলিকলি কেউ যদি গণ উৎপাত করে বা পরিবেশ নষ্ট করে, কেউ একজন এমন
ভাবে গানের সাউন্ড দিল যেটা আপনার উৎপাত হচ্ছে এবং মানুষের ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি এই পাবলিক নিউসেন্সের মামলা করতে পারবেন অ্যাকর্ডিং টু দিস সেকশনস, অ্যাকর্ডিং টু সেকশন 91। এরপরে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সাপ্লিমেন্টাল প্রসিডিংস। এই সাপ্লিমেন্টাল প্রসিডিংসে মূলত 94 ধারায় বলা আছে, এই সাপ্লিমেন্টাল প্রসিডিংস বলতে ওই বিষয়বস্তুকে বোঝানো হয়েছে যে আরো কিছু অতিরিক্ত জিনিস মানে বিষয়বস্তু আছে যেগুলো আমরা সাপ্লিমেন্টারি প্রসিডিংস বলি। মামলা পরিচালনা করার জন্য এই বিষয়বস্তুগুলো জানা প্রয়োজন, এই জন্য এটাকে বলা হয়েছে সাপ্লিমেন্টাল প্রসিডিংস। 20 নম্বর সেগমেন্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। তার মানে আমি আগেই বলেছি কোনো একটা সিভিল মামলার ক্ষেত্রে প্রথমে হবে জাজমেন্ট, রায়, তারপরে হবে ডিক্রি। মনে রাখবেন সিভিল মামলার ক্ষেত্রে যেই কোর্টই ডিক্রি দেখ না কেন প্রত্যেকটা ডিক্রির এগেইনস্টে আপনি অ্যাপিল করতে পারবেন। এই যে অ্যাপিলটা আপনি করতে পারবেন সেটা মূলত কোন ধারা মোতাবেক করবেন, সেকশন 96 আমাদেরকে পড়তে হবে, 97, 99, পাশাপাশি অর্ডার 41ও আমাদেরকে পড়তে হবে এটা সম্পর্কে ডিটেইলস জানার জন্য। এটাকেই বলা হচ্ছে অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। মামলা চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের অর্ডার দিয়ে থাকে, এই অ্যাপিলটা করতে পারবেন এই অর্ডার মোতাবেক। মনে রাখবেন নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু অর্ডারের বিপরীতে আপনি অ্যাপিলটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা সেকশন 104, 107, 109 পাশাপাশি অর্ডার 43 পড়বো, সেখানে 25টা অর্ডারের কথা বলা আছে বা আদেশের কথা বলা আছে। এই জাতীয় আদেশ যদি মামলা চলাকালীন থাকা অবস্থায় কোর্ট দিয়ে থাকেন, এই প্রত্যেকটি অর্ডারের বিপরীতে আপনি অ্যাপিল করতে পারবেন, কিন্তু সব অর্ডারের বিপরীতে আপনি কিন্তু অ্যাপিল করতে পারবেন না। 22 নম্বর পয়েন্টে আমরা যেটা পড়বো রেফারেন্স, রিভিউ অ্যান্ড রিভিশনস। রেফারেন্স হচ্ছে মূলত ওই জিনিস যেই জিনিস আদালত জাজ সাহেব কনফিউজ থাকেন যে আমি আসলে এই বিষয়ে কি সিদ্ধান্ত দিব, তিনি ইচ্ছে করলে উচ্চ আদালতে হাইকোর্ট ডিভিশনসে ওই নথিটা প্রেরণ করতে পারেন এবং ওই নথিটা প্রেরণ করে তিনি জানতে চাইতে পারেন যে কোন একটা মতামত চাইতে পারেন যে এই বিষয়ে আমি কি ধরনের সিদ্ধান্ত দিতে পারি। তার মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যিনি জাস্টিস তিনি নিম্ন আদালতে মূলত রেফারেন্সের বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত বা মতামত প্রদর্শন দিয়ে থাকেন এবং সেই মোতাবেক নিম্ন আদালতের যিনি জাজ সাহেব তিনি মামলার রায় এবং যে কোনো ধরনের আদেশ দিয়ে থাকেন। রিভিউ, রিভিউটা মূলত করা হয় যে আদালত আদেশটা দেন অথবা রায়টা দিয়ে থাকেন বা ডিক্রিটা দিয়ে থাকেন, এই উক্ত আদালতে যে আদালত সেটি দিবে ওই আদালতে আপনি রিভিউর আবেদন করতে পারবেন। এবং রিভিশন কোনো কারণে দেখা গেছে আপনি রিভিউ করতে পারলেন না, অ্যাপিল করতে পারলেন না, তখন আদালতের একটা স্কোপ আছে রিভিশন করার সুযোগ থাকবে। তার মানে কেউ যদি অ্যাপিলে মামলাটা অবস্থায় অ্যাপিল করার সুযোগ থাকা সত্ত্বেও যদি সেটাকে অ্যাপিল না করে থাকে সেই ক্ষেত্রে রিভিশন করতে পারবেন আন্ডার সেকশন 114, সরি আন্ডার সেকশন 115। তার মানে আমরা রেফারেন্স হচ্ছে 113, তারপর হচ্ছে 114, তারপরে 115, এই তিনটা ধারা রেফারেন্স, রিভিউ এবং রিভিশন এই জায়গাটা পড়াশোনা করবে। তারপর হচ্ছে রুলস, একটু আগেই বলছিলাম যে অনেকগুলো অর্ডারের রুলস থাকে বা আদালতের নিয়ম কানুনের কথা বলা থাকে, এই রুলস গুলো মূলত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এই রুলস গুলো সংশোধন করতে পারেন, পরিমার্জন, পরিবর্তন অথবা কোনো সংশোধন করতে পারেন অ্যাকর্ডিং টু দি সেকশনস, এই সেকশন মোতাবেক। এরপরে লাস্ট যে পয়েন্টটা সেটাকে আমরা বলি মিসিলেনিয়াস, যেটার বাংলা হচ্ছে বিবিধ। তার মানে আপনি যদি কোনো একটা সিভিল মামলার টাইম পিটিশন দিতে চান অথবা আনুষঙ্গিক একটা একটা মামলার অন্তর্নিহিত যে ইনহেরেন্ট পাওয়ার, যে ন্যাচারাল জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত যে ক্ষমতা ব্যবহার করা হয় যেটাকে আমরা বলি ন্যাচারাল জাস্টিস এবং ইনহেরেন্ট পাওয়ার, এই মিসেলেনিয়াস সেকশনে আমরা বিভিন্ন ধরনের এই টার্মস গুলো আমরা পড়ে থাকবো। এই সেকশনগুলোর মাধ্যমে এই জিনিসগুলোর বাইরেও যে বিষয়বস্তু আছে এইগুলো আমরা পড়বো। তো এটা মূলত আমার সাজেশন পার্টের বিষয়বস্তু আমরা পড়লাম। পরবর্তীতে আমরা লেকচার 1 শুরু করব। লেকচার 1-এ আমরা মূলত এটা ডিটেইলস আকারে পড়ব। পরবর্তী যে পাতা আছে খেয়াল করে দেখেন, দ্য ফার্স্ট শিডিউল। মনে রাখবেন কোনো একটা বইয়ে তফসিল থাকে, সেই তফসিলে কিন্তু ডিটেইলস বলা থাকে যে কোথায় কি বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 4, অর্ডার 5 এভাবে টোটাল অনেকগুলো অর্ডার আছে। সেক্ষেত্রে আমি 34টা অর্ডার সিলেক্ট করছি পরীক্ষার জন্য। এই 34টা অর্ডারের যে ডিটেইলস সেটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে পড়াবো।
তো আশা করি সবাই বুঝতে পারছেন যেটা আমি করলাম। তাহলে ওই অডিওটা যেটা সেটা রেকর্ড করে অনলাইনে দিয়ে দিবেন, সবাই এটা শুনবেন। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী সেগমেন্ট আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু